পারিনি। কি গো মা, এই মেয়েকে যে কিছুই দিয়ে টাকাটা করে না, কিছুই দিয়ে পাঠায়নি। তোমার আমার সোনার টুকরো ছেলেটাকে ঠকিয়ে দিল। রাইবা এই এই মেয়েটা দেখো আমার সোনা গয়না যৌতুক কোন যেদিন তুই এই বাড়িতে নিয়ে আসতে পারবি সেই দিন এই বাড়িতে আসবি, তার আগে নয়। বেরিয়ে যাবো বেরোবি নাকি তোর এই মানে চুলের সামান্য কিছু যৌতুকের লোকে তুমি আমার বউটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না। আমি থাকতে তা হবে না, অসম্ভব। এতক্ষণ ওদের আমি অনেক কষ্ট দিয়েছি, এখন তুমি শুধু কষ্ট দিচ্ছ না, সেই সঙ্গে নিজের বিবেক, নিজের মনসত্ব আর রুচিবোধকে অপমান করছো। কিসের অপমান? ওরা যে টাকা গয়না কিছু না দিয়ে আমার দাদার সাথে ওকে বিয়ে দিল, এটা আমাদের অপমান নয় বুঝি? তাই যদি তোরা মনে করিস তাহলে ওদের হয়ে আমি তোদের কাছে ক্ষমা চাইছি। কোনো খবর নেই। এই বেটা এখান থেকে যাবি নাকি তোর চুলের মুখে উপস্থিত ভক্ত মহোদয়গণ, আজকের এই খাতুরি চৈত্রে নববধূ বরণে অদ্ভুত একটা চিত্র দেখে আপনারা অদ্ভুত হবেন না, কারণ এটাই অলিখিত নিয়ম। যে বউ তার বাপের বাড়ি থেকে যত বেশি কোণ আনতে পারবে তার তত বেশি কদর হবে। আর যে শূন্য হাতে আসবে তার কপালে জুটবে শুধু ঝাঁটা লাঠি আছে না। এইখানে থামলে চলবে না, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। আর তাই তো আমি সবার হয়ে বলছি, তুমি এখানে কি তোর ভুজঙ্গকে তুই চিনতে পারছিস না। 22 বছর আগে এই খবর তুই আমার সেই খবরটা ফিরে দিতি। আজ আমি আবার এখানে পাগলি রে, পালাবি কোথায়? আপনি আমাদের বাড়ি ঢুকলেন কি হবে? বলবো বাবা জীবন সব বলবো, যদিও বলতে আমার ভীষণ লজ্জা করছে, কিন্তু না বলে কি উপায় আছে? আমি হলাম তোমার মায়ের আপন মামাতো দাদা। মামাতো দাদা? সেই সঙ্গে আর একটা পরিচয় আছে, বিনা দোষে একজন জেল খাটা আসামি। বিনা দোষে জেল খেটেছি বলে বোনটা আমার শোকে দুঃখে একবারে ডুবা হয়ে গেছে, নাকি বলি? জেল থেকে বেরিয়ে যখন দেখলাম এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই, তখন হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। তাই তো অনেক খুঁজে আমি এখানে চলে এলাম, কিন্তু এখানে আমি কি দেখলাম? আমার বোন হয়ে তুই কিনা বধূ নির্যাতন করছিস, তোকে আমি খুন করে হলে তোর অতীত জীবনের সব টাকা আমি এখানে ফাঁস করে ছেলে বউকে বরণ কর। আমি এক্ষুনি বরণ করছি। সবাই উঠে দে।
আমার সঠিক পরিচয় তুমি পাবে। আমি তো এই পরিবারেরই একজন। যাও যাও ভাবি যাও, দাদা বৌদিকে আশ্চর্য কাণ্ড তো, যে মহিলাটা সারাটা জীবন কাউকে তোয়াক্কা না করে নিজেদের সঙ্গে দাপট দেখিয়েছে, সে হঠাৎ এইভাবে নিয়ে গেল কোন মন্ত্রে। এটা কি আপনার শাসনের গুণ না চোখের মুখে নুন? আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক সময় মতো এসে না পড়লে হয়তো এই সংসার একটা কুক্ষেত্র বেরিয়ে যেত। আসি। আর আপনারা একদম চিন্তা করবেন না জামাইবাবু, আমি যখন এসে পড়েছি তখন সব সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে। কি বলবো আমি আর কি বলবো? ওই দেখো, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আরে ছেলেটা নতুন বউ নিয়ে বাড়িতে এলো, একটা বউ ভাতের আয়োজন করবে তো নাকি? নিশ্চয় করবো খুদাই, নিশ্চয় করবো। তোমার দাদা আসতে দেখে তোমার ছাড়া গাড়াই পড়তে তোমার মধ্যে অনেক অনেক কিছু পরিবর্তন শুনে, তাই না খুদাই? ভালো, খুব ভালো। তুমি তোমার দাদাকে নিয়ে ভেতরে এসো, আমি তোমার আয়োজন করতে চললাম। পালাবি সংসারে কিসের জন্য এসেছো এখানে? 22টা বছরের হিসাব নিতে। আমি তোমার হিসাব দিতে পারবো না। তুমি আমার বাবাকে খুন করেছি, আমি তাকে ঘৃণা করি। পালাবি কোথায়? আমি তোমার বাবাকে খুন করেছি। কেন কেন খুন করেছি জানো? যে মানুষটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেই নিষ্ঠুর নরপশুটা আমাদের ভালোবাসার প্রথম সাক্ষীকে দূরে সরিয়ে দিয়েছে, তাকে আমি এমন করে এতটুকু অনুতপ্ত নয়, আমার স্বামী সন্তান যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই চলে যাও, এখান থেকে চলে যাও। আমি তোমার কোনো ক্ষতি করবো না সুদামণি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তবে তুমি আমাকে বলো না, আমার সেই শিশু সন্তানকে তোমার বাবা কার কাছে লুকিয়ে রেখেছে? বিশ্বাস করো সেদিন আমি নির্দোষ সন্তান প্রসব। না! আমি সেই নার্সিং হোমে সংবাদ যে সব শুনেছি, সেদিন তুমি একটা শিশু সন্তান জন্ম দিয়েছিলে। সেদিন তোমার বাবা নিজের আভিজাত্য বজায় রাখার জন্য আমার সেই ভালোবাসার স্বীকৃতিকে মুছে ফেলতে সেই সন্তানকে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। আর সেই জন্যই তো তোমাকে আমি তুমি এখান থেকে চলে যাও। আমি এখান থেকে এক পাও যাব না। তাকে আমি যতদিন না খুঁজে পাচ্ছি, যেটু সন্তানকে আমি যতদিন না খুঁজে পাচ্ছি, তোমার সংসারটাকে আমি চালিয়ে পুড়িয়ে ছাড় খাড় Oh,
অগ্নিশর্মা। এই যে পুলিশ বাবু, ওহারাতে মতো থাকে, এরকম করছিস কেন? রাগে করছি না, রাগে করছি, ডরে নয়। ওদের নামে আমি কেস দেবো। বন্য প্রাণী সুরক্ষার আইন মোতাবেক এই বিরল সাপগুলোকে ভয় করে রাখা। দফা 320, 5 বছরের জেল। এই অবলা প্রাণীগুলোকে যথাযথ খাদ্য না দেওয়া, প্রয়োজন মতো খাদ্য না দিয়ে দফা 330, দফা 330, 5 বছরের জেল। আরো আছে, হ্যাঁ, দফা 342, 9 বছরের জেল। দফা 352, দফা 362। বলছিলাম সব দফার একটা রক্ষা করে নিলে হয় না? নব মানে আমরা বলছিলাম, তোমাকে কিছু মিঠাই খেয়ে দিতে হয় না? রুগীর কাছে মিঠাই হলো তুই প্রবেশ। বাবু তবে বল তুই কি খাবি বল? আমরা লাচা গালা করে কোনো রকমের দিন গুলশান করে বল বাবু বল। পেটে কিছু খেতে চাইলে বাবা দিতে পারবে না, তাই বলে তুই কি খাবি তাই বল। খেতে তো অনেক কিছু ইচ্ছে যাও, কি করে হজম করবো? গ্যাস, অম্বল, বুক জ্বালা, বাঁধানো, তার উপরে আবার প্রেশার, সুগার সব যাচ্ছে। সাথে কি 72 কেজি বডিটা 22 কেজিতে দাঁড়িয়েছে। থেকে ভাই খাবে কি গ্যাসের মরে সবই তো বেকার। তাই তো এমন খাবার খাই তাতে কোনো ভেজাল নাই, নেই কোনো হজমের কন্ট্রোল। খাবারটা কি বাবু? হ্যাঁ, ঘুষ, ইয়েস, ঘুষ। পাবলিকের কাছে ঘুষ নয়, প্রতি দফায় 1000 দে। 1000? ইয়েস, 3 দফায় 3000। তাই বাবা, এই তো টাকা আমরা কোথায় পাবো বল? আচ্ছা ঠিক আছে, 1000ই দে, আর বাকিটা ছেড়েই দিলাম। দেখ বাবু, আমার কাছে দেখি আছে কিনা। এই তো টাকা আছে, এই টাকাটা নিবি তো নে, তাহলে কোথায় নিয়ে যাবে? ভেরি গুড, ভেরি গুড। আমি কি নেবো না বলেছি? আমরা আমাকে জনগণের সেবক, যা দেয় পকেটে ভরে। তুমি শালা সে বড় বটে। ভেরি গুড, আমি তাহলে আসি। এই দেখিস বাবা, ওইসব বিষধর সাপগুলো নিয়ে সাবধানে নাড়াচাড়া করি। এই সবল তো বড় সাপের বিষের চেয়ে তোদের ওই লোভের বিষেরটা অনেক বেশি খতরনাক। ঠিক বলেছিস সুস্থি। ও শালা পুলিশ বাবু একবার যখন আমাদের পিছে পড়েছে, ও শালা বারবার আমাদের ডর দেখা লেগে। তাই বলছিলাম কি, চল আমরা এই কাম ধান্দা ছেড়ে দিয়ে নতুন কোনো জায়গায় যাই, নতুন কোনো কাম ধান্দা করি। আরে ভাই বলে কখনো এই সংসার করতে পারে বলতো? ভাই বোন কে? ভাই বোন আমরা ভাই বোন নয়। তুই কি বলছিস? আমরা ভাই বোন না? তুই ছোটবেলা থেকে যাকে বাবুজি বলে ডাকিস, আমিও তো তাকে বাবুজি বলে ডাকি। তুই যাকে মা বলে ডাকিস, আমিও তো তাকে মা বলে ডাকি না? তাহলে তো আমরা দুজন ভাই বোন না বল? কেন কি তুই আমার মায়ের পেটে জন্ম আসলাই? বলে রাখা, আমি তোর মায়ের পেটে জন্মাইনি। আরে খেলা দেখাতে যায় বাপুজি তোকে কোথা থেকে কিনে নিয়ে এসেছিল। কি বলে রাখা? এটা আমি কি বললাম? বাপুজি আমাকে বই করে বারণ করেছিল এসব কথা বলতে নেই। লাই আর আমি এই কথা কিছু বলবো লাই, কিছু লাই। তুই এই তো কথা যখন জানিস তাহলে বললা আমার দিকে দেখা, আমার দিকে দেখা, তুই বলা আমার বাবুজি কোথায়, আমার জন্মদিনটা তোমার কোথায়, আমার মা কোথায়, বলো আমি জানি না, এ সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। তুই জানিস না যখন কেন বললে আমার অতীতের কথা, কেন আমার জন্মদাতার কথা বললি রেখা? আমার যখন আমার জন্ম দেওয়ার মায়ের সামনে কে বুদ্ধি
সবকিছু লয় রে রূপসী, জন্মের পরিচয়টা জীবনে সবকিছু লয়। আয় না আমরা দুজন মিলে আজ দূরে কোথাও গিয়ে সংসার পাতবো, আজ সেই আসাম যাবো। চল রূপসী আসাম যাব, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে রূপসী চালাগান ভরিয়া। আসাম দেশে রে রূপসী চালাগান ভরিয়া। আর পিন্দাহাতে পলাশের বোন পালাবো পালাবো মন, পিন্দাহাতে পলাশের বোন পালাবো পালাবো মন। ইন্দুরে ঢোল কাটে, ইন্দুরে ঢোল কাটে কাটে ভট পিড়ি ফুটে। আমার থাকতে তুমি একাই মাঠে নিয়ে চাটাচাটি করবি? আরে এসো ভাই, লোকে নিয়ে সবাই মিলে ফাটা বড় এ সারা তুই মারারি কা মাল না আছে, সারা পুরো চাটাচাটি করে এ আমার হবু বউ আছে। হবু আরে হাই বাবু, ও ঘরে তো ভয় আছে, তোকে কি যা তোকে গিয়ে ট্রেস করা। শালা কুত্তা আমার রূপসীর গায়ে হাত দিতে চাইলে শালা তুহাকে অনেক আমাদের ভাত বলবে আমাদের বিরোধী বাড়ির দুষ্কর্ম করাতে এ কাজ করেছে। ठीक बोले तो हमारा मेहरबानी से अगर की तो बेहूद आसानी से भगवान का पार पहुंचाएगा। लेकिन तुम्हारा पार्टी लोग तुम्हारा फूलों का माला खुद के बदले चुप जियो। अबे हमें कोई नेता फेंका ना है, हमें पब्लिक আছে पब्लिक और पब्लिक का मत केवला टोला पर। একটা সাধারণ মহিলা বিদ্যুৎ বাঁচাইতে তুমি যেভাবে ঝাঁপিয়া পড়িয়াছিলে তার জন্য ভাবি তোমাকে সালুট করছি। আমি ফাদার एंटोनिया, लेकिन तुम्हारा हाथ में आइन तुले दिया लेकिन नहीं लड़की को इज्जत पर अपराध है। রাস্তাটাকে আপনি অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। তুমি না ছিল জানি সভা 302 বেটাকে এমন কেসে ফাঁসিয়ে দেবো বেটা মেয়েদের ইজ্জত সরি সেটা হাত দিতেই ভুলে যাবে। जरूर जरूर जावे इंस्पेक्टर, जरूर सारा देश में क्रिमिनल में भरिया গেছে। দিনের আলোয় আদমি খুন হয়ে গেছে, এর একটা জোরালো প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবাদ করবে বাবু, প্রতিবাদ করবে। তাহলে দেখ এমন করে আমার রাখার মতো রক্তাক্ত হতে হতো না কাউকে। আমরা গরিব ছোট জাত আছি, আমাদের এরকম কত লোকসান করে আমাদের রাস্তা হাঁটতে হবে। গলত বললে তো সাহেব খুন ঝালানো চলবে না। খুন কা বদলা খুন নিতে না পারলে এই দুনিয়া তোমাকে বাঁচতে দেবে না। তোমার সাহসের ভক্তির থেকে আমার বহুত পছন্দ হয়েছে। তুমি কোন
पंजाब का रहने वाले, मेरा नाम सुरेंद्र सिंह। नगरी का तलाश में बंगाल में आसिया छिलो। ये बंगाल में आसिया हमारा सब कुछ चुरी हो जाएगा थे साहब। इसीलिए हम ही रस्ते भिखारी का मत घूमते। ओह माय गॉड, तुम्हें तुम्हार ड्राइवरिंग मालूम है? हाँ साहब हाँ। तुम्हें चाहिए अभी तुम्हार ड्राइवर कम बॉडीगार्ड बनाएंगे। बोले আপনি সাত চলছেন স্যার, আপনি আমাকে নকরি দিবেন? আমার একটা মিশন আছে, ওই মিশন में बहुत सोशल কারবার চলে। তোমার মতো বহুত লড়কা আমার এই সোশ্যাল কারবারে নতুন জিন্দেগি বানিয়ে দিবে। তাই তোমাদের সবাইকে আমি নকরি দিবে। তোমরা সবাই আমার সাথে আলবাদ মিশনে এসো। চলিয়ে চলিয়ে স্যার চলিয়ে সারা হাসপাতাল তন্ন তন্ন আমি ওর বোনের খোঁজ পাইনি। কি বলছো তুমি? সবটা কি তাহলে হাওয়ায় মিশে গেল? তুমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলে তো? জিজ্ঞেস করেছিলাম রে রোহন। ওর বোন নাকি সুস্থ হওয়ার আগে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। মিথ্যা কথা! ডাক্তারবাবুরা তোমাকে মিথ্যা কথা বলেছে। সে চুরি করেছে, ডাকাতি করেছে, যে পালিয়ে যাবে। আচ্ছা রোহন, এমনও তো হতে পারে অর্পণ হাসপাতাল থেকে পালায়নি, ডাক্তারবাবুরা হয়তো মিথ্যা কথা বলেছে। আর সত্যিটা হলো, সত্যিটা কি বলতো? সত্যিটা কি? হয়তো ডাক্তারবাবুদের অবহেলা আর ভুল চিকিৎসার জন্য আমাদের অর্পণ মারা গেল। এ কথা তুমি ভাবতে পারলে বড়দা? মৃত্যুর সন্দেহে বসে একটা জলজ্যান্ত মানুষকে তুমি মনের প্রাণে মেরে ফেললে। তুমি কি পাতাল হয়ে গেছো বড়দা? তুমি কি পাতাল হয়ে গেছো? আমায় ক্ষমা কর ভাই, আর আমি কিচ্ছু ভেবে উঠতে পারছি না। হয়তো ভাড়াটাকে হারিয়ে আমি যে একবারে দিশেহারা হয়ে পড়েছি রে ভাই। ওর চিন্তায় আমি পরমারও খোঁজ নিতে পারছি না। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে পরমা কেমন আছে তাও আমি জানতে পারলাম না। ভালো আছে বড়দা, তুমি দেখে নিও। যে মানুষটা শুধু বন্ধুর কথা রাখার জন্য